গুড ইভিনিং। তোমাদের এত লেট করে শুরু করি, তাও কত সময় ওয়েট করা লাগে পার্টিসিপেন্টদের জন্য? তোমাদের এক্সামের ব্যাপারে কিছু বলছে স্যারেরা? অথবা আউটলাইন বলছে কিনা যে কবের মধ্যে শেষ করে আবার নতুন সেমিস্টার শুরু হবে? ম্যাম ওরকম কিছু বলে নাই, বাট হচ্ছে আমাদের 9 ব্যাচের আছে, আমরা তো 11 ব্যাচ, তাদের হচ্ছে এক্সাম হইতে পারে এই মাসের লাস্টের দিকে। আর তাদের এক্সাম শেষ হওয়ার পরে আমাদের যে আগের যে ব্যাচটা আছে 10 ব্যাচ, তাদের এক্সাম হবে। আর তারপরে হচ্ছে তাদের আমাদের ব্যাপারে জানি জানি সেজন্যই জিজ্ঞেস করতেছি যে তোমাদের ব্যাপারে তোমরা কিছু বলছো কিনা বা স্যাররা তোমাদেরকে কিছু জানাইছে কিনা। ওই স্যাররা আমাদের এটাই বলছে যে ও আচ্ছা, ঠিক আছে। আর আমার সাথে তোমাদের এক্সাম কবে বলছিলাম? কবে, নেক্সট উইকে বলছিলাম না নাকি? ম্যাডাম বলছিলেন নেক্সট উইক আর পরের উইকে নেবেন। এটা তো গত সপ্তাহে বলছিলাম যে নেক্সট উইকের পরের উইকে, দ্যাট মিন্স হচ্ছে এর পরের উইকে। জি ম্যাডাম। আচ্ছা, তো তোমরা প্রিপারেশন কেমন নিচ্ছ? কতটুকু নেওয়া হয়েছে প্রিপারেশন? না, দেখোই না এগুলো পর্যন্ত। তো ইজি এক্সাম হচ্ছে তুলনামূলক তোমাদের এমনিতে। অন দ্য ক্লাসরুম যেভাবে হয় সেই হিসাবে কিন্তু এটা অনেক ইজি আসলে এক্সাম। তো আগে দেখো, পরে আবার টাইম আছে দেখে মনে করো না যে গুগল করে এই করে সে করে তো অ্যান্সার করে ফেলতেই পারবো, সমস্যা হবে না। অনেক সময় অনেক কিছু টাইম হলেও করা যায় না, ঠিক আছে? পড়াশোনাটা একটু করতে হবে। ঠিক আছে। আর হচ্ছে নেক্সট উইকে তাহলে তোমাদের এক্সামটা হোল্ড অন। ওকে, সো নেক্সট উইকে তোমাদের বুধবারে দাও তাহলে এক্সামটা। আজকে থেকে যদি ক্যালকুলেট করি আমরা, তাও আরো 6 ডেজ আছে। সো বুধবারে দাও। তোমরা কি সকালে দিবা নাকি সন্ধ্যার সময় দিবা, কোন সময় দিবা? ম্যাম, ইয়ে এই যে এক্সামের ব্যাপারে এই যে একটা সলভ ক্লাস নিলে ভালো হয়, আমরা আস্তে আস্তে রেডি করতেছিলাম ম্যাম। হ্যাঁ, তো সলভ ক্লাস আমাকে বলতে হবে তো, না বললে আমি কিভাবে বুঝবো যে তোমাদের সলভ ক্লাস লাগবে নাকি লাগবে না না? না, এর আগেও ম্যাম ওই যে কথা হয়েছিল যে সলভ ক্লাস নিবেন, কিন্তু যে এই 2-3 দিনের মধ্যে আরেকটা ক্লাস যদি নেন ম্যাম, সলভ ক্লাস জাস্ট হচ্ছে ওই টপিক গুলোর উপর যে 4টা স্লাইড দিছিলেন। আচ্ছা, ঠিক আছে, সলভ ক্লাস নেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে হচ্ছে এই নেক্সট রবিবারে তাহলে করো। আজকে তো বৃহস্পতিবার না, শুক্র শনি রবিবারে করো তাহলে সলভ ক্লাস। হবে। রবিবারে ক্লাস আছে? অন্য কোনো ক্লাস আছে তোমাদের? রবিবারে করলে ভালো হয় ম্যাম। রবিবারে? সরি, আমি বুঝি নাই। মানে রবিবারে হলে ভালো হয় না কি? কি বললা, বুঝলাম না আমি কথা।
আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস যেহেতু করবা আর এক্সামের তো মোটামুটি আগেই নিতে হবে, ঠিক আছে তাহলে রবিবারে করো। রবিবারে তাহলে আহ কয়টার সময়, সন্ধ্যার দিকে করবা নাকি? এক্সাম কিভাবে হবে? ওকে, এক্সাম হচ্ছে মানে লিংক দিয়ে দিব তোমাদের সিআর এর কাছে, লিংক দিয়ে দিব, সে হচ্ছে তোমাদের সাথে গ্রুপে শেয়ার করে দিবে লিংক। জাস্ট হচ্ছে ওই লিংকে ইনসার্ট করলেই হচ্ছে তোমরা ফর্মটা পেয়ে যাবা। ফর্মে হচ্ছে জাস্ট কোশ্চেন অ্যান্সার করবা আর কি। কোশ্চেন হচ্ছে 20 মার্কস এর থাকবে। এর মধ্যে নিউমেরাস টাইপস থাকবে, তোমার এমসিকিউ বা শর্ট কোশ্চেন, ম্যাথ তো থাকবেই, যেহেতু ম্যাথমেটিক্স কিছু আছে, ম্যাথমেটিক্স টাইপেরও কিছু থাকবে। এরকম কিছু থাকবে না যেটা তুমি ওই ফর্মে আসলে লিখে অ্যান্সার করতে পারবা না, দ্যাট মিনস টাইপ করে অ্যান্সার করতে পারবা না, যে এরকম কিছু না যে আবার ওয়ার্ড ফাইল থেকে করে এনে কপি করে এনে আবার এখানে বসানো লাগবে। যদি কোনো সময় কোনো এরকম ইকুয়েশন বা কোনো কিছু, হ্যাঁ তোমাদেরকে দেখানো হয়েছে যে ইকুয়েশন আছে, এখন এখানে ইকুয়েশন লিখতে হবে, দ্যাটস নট ম্যান্ডেটরি। আমি যদি যে ডাটাটা দিয়ে দিব সেই ডাটাটা, তোমরা তো জানো ইকুয়েশনে কোন জিনিসটার সাথে এই ডাটাটা ম্যাচ করে, জাস্ট ক্যালকুলেশনটা জাস্ট দেখাই দিবা, ঠিক আছে? ওখানে আবার ইকুয়েশন বলে তারপরে আবার দেখাতে হবে, এরকম কিছু নাই। এখন এরকম যদি হয় ইকুয়েশন, হ্যাঁ ওইখানে লেখা যাচ্ছে, টাইপ করা যাচ্ছে, তাইলে সমস্যা নাই, লিখবা। আর যদি দেখতেছো নাই টাইপ করা যায় না, অনেক সময় অনেক সিম্বল টিম্বল থাকে যেগুলো আসলে ওয়ার্ড ফাইলে টাইপ করতে হয় ইকুয়েশন বা সিম্বল ইউজ করে, সো ওইরকম ম্যান্ডেটরি না যে ওইখানে করতে হবে আর কি। তো ওই তো 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকবে, আর 20 মার্কস এর উপর হবে আর কি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় রবিবারে তোমাদের কি সকালের দিকে ক্লাস আছে রবিবারে? তানিম কই? তানিম অ্যাটেন্ড করে নাই আজকে? ম্যাম এক্সামটা কি ফোন ইউজ করে দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ডিভাইস ইউজ করে দেওয়া যাবে, নো প্রবলেম। যে কোনো ডিভাইস, তোমার জাস্ট গুগল ক্লাসরুম, গুগল তো মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন সবার এটাতেই থাকে, তো গুগল থাকলে গুগল ক্লাসরুমও তোমাদের নিশ্চয়ই পাবা ওইখানে। সো ওইখানে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে, জাস্ট অ্যান্ড্রয়েড নর্মাল যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে করা যাবে, সমস্যা হবে না। ওকে, আমি যেটা বলতেছিলাম যে রবিবারে কি সকালে ক্লাস আছে তোমাদের, নাকি মানে কখন করবা ক্লাসটা? ম্যাম সকালে একটু কাজ ছিল ম্যাম। ওইবার সকালে নাই ক্লাস, বিকাল টাইমে নিলে ভালো হয়। আচ্ছা, বিকালে নিলে ভালো হয়। মাইক্রোফোন অফ করো। আচ্ছা সকালে, ওকে সকালে আচ্ছা ঠিক আছে, প্রবলেম থাকে, ঠিক আছে সমস্যা নাই। সলভ করা যেহেতু তাহলে আমি সন্ধ্যার সময় নিব, 6টা 6:15টার দিকে শুরু করবো আর কি, ঠিক আছে? ম্যাম এক্সাম টাইমটা একটু বাড়ালে হয় না? কজ এটা তো ফার্স্ট এক্সাম, বুঝতে বুঝতেই টাইম চলে যাবে। তোমার 1 থেকে 1.5 ঘন্টা তো এনাফ টাইম। 1.5 ঘন্টার বেশি সময় তো, তুমি তো বেশি হলেও তোমার 10-15 মিনিট লাগবে বুঝতে। আর এই কোশ্চেন, আমি যে কোশ্চেন দিচ্ছি এটা অ্যাকচুয়ালি তো মানে যেটা দিব, সেটা তো আসলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে অ্যান্সার করার কোশ্চেন আসলে না। নর্মালি হচ্ছে তোমাদের যদি আমি ক্লাসরুমে নিতাম টার্ম টেস্ট, তাহলে হায়েস্ট 20 থেকে 25 মিনিট দিতাম, ঠিক আছে? তো ওই কোশ্চেনটাই হচ্ছে এখন জাস্ট মানে অনলাইনে করবা, জাস্ট হচ্ছে টাইপ করা আর কিছুই না। আর টাইপ করা অনেক সময় আমাদের মোবাইলে টাইপ করাটা তো আরো ইজি, কারণ মোবাইলে অনেক কিছু টাইপ করতে গেলে বাই ডিফল্ট বিভিন্ন ওয়ার্ড দেখায়, তুমি অ্যাপ করার আগেই তোমাকে দেখাবে। তো এগুলো তো একেবারে শর্ট অ্যান্সার হবে। তো এর জন্য 1 থেকে 1.5 ঘন্টার বেশি মানে লাগবে না। আচ্ছা দাও, তোমরা সমস্যা নেই, দাও। আমি তো দেখবো যে কে কতটুকু অ্যান্সার করতে পারতেছো, বা কোশ্চেনের কমপ্লেক্সিটি বুঝেও আসলে অ্যান্সার অ্যানালাইসিস করা যায়, সেটা সমস্যা নেই, সেটা আমি বুঝবো যে কে আসলে কি রিজনের জন্য পারো নাই। তো তোমরা যেহেতু ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ, তোমরা দাও একবার, তারপরে দেখা যাক, ওটার উপর বেসিস করে পরবর্তীতে চিন্তা করবো আর কি। ওকে, তাহলে আমরা তাহলে এটাই কথা হলো যে রবিবারে হচ্ছে আমাদের সন্ধ্যার দিকে সলভ ক্লাসটা হবে আর কি, বিফোর দ্য এক্সাম। দেন আমরা কোনো ক্লাস নিব কিনা সেটা পরবর্তীতে জানা দেওয়া হবে, সমস্যা নেই। এবার আজকের ক্লাসটা আমরা করি। ম্যাম ক্লাসের জন্য এক্সামের জন্য কোন স্লাইডটা বেশি ইম্পর্টেন্ট? টার্ম টেস্টের জন্য তো এগুলা বলা যায় না, টার্ম টেস্টে তো সবই দেখতে হবে। ফাইনাল এক্সাম হলে একটা সাজেশন দেওয়া যায়, টার্ম টেস্টে যদি সাজেশন চাও তাহলে কেমনে হবে? সবগুলাই দেখতে হবে, দিছি তো মাত্র 4টা স্লাইড। তোমাদের তো হিউজ সিলেবাস ট্রান্সফরমেশন 1-এ, সেই হিসেবে তো আরো স্লাইড বাড়ায় দেওয়া উচিত ছিল। আচ্ছা, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমাদের আজকের টপিকসটা হচ্ছে স্ট্রিট লাইটিং এর উপর, শর্ট একটা স্লাইড ফাইল এটা, এবং এখানে
এটা দেখানোর কারণ হচ্ছে এখানে রিলেভেন্ট একটা ম্যাথ আছে, কিছু কথাবার্তা আছে যেগুলো হয়তোবা আমরা নরমালি ওই ডিফাইন্ড যে ওয়ার্ড গুলা সেগুলো সম্পর্কে হয়তোবা পরিচিত হব না আরকি। ঠিক আছে? সো স্ট্রিট লাইটিং এর যদি একেবারে ইন্ট্রোডাক্টরি কথা বলি সেটা হচ্ছে যে অফকোর্স যখন আমার ইলুমিনেশন লেভেলটা খুব লো হবে তখন আমার ভিজুয়ালাইজেশন এর যেই পাওয়ার যার যত বেশি থাকুক না কেন পারসেপশন করতে গেলে সেক্ষেত্রে দেখা যাবে সময়টা একটু বেশিই লাগবে। তো সেজন্য হচ্ছে আমার অবশ্যই একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইলুমিনেশন লেভেল থাকা উচিত আমার যেকোনো লাইটিং সিস্টেমের। এবং ভিজিবিলিটিটাও যাতে একটা গুড ভিজিবিলিটি হয় এবং মানে লাইটিং এর কোয়ালিটিটাও যাতে ভালো হয়। এই ধরনের কথাবার্তাগুলো এখানে বলছে এবং আরেকটা যেটা বলছে যে সাধারণত রোডে নাইট ড্রাইভিং এর ক্ষেত্রে দেখা যায় তোমার কিছু ভেহিকল তো আছে যে তাদের আর ভেহিকল সিস্টেমের মধ্যেই লাইটিং ব্যাপার-স্যাপার থাকে, অপারেশন থাকে। বাট কিছু যেগুলো নন মোটরাইজড মানে যেগুলোতে থাকে সেগুলোকে আমরা মোটরাইজড বলতেছি। সেগুলোতে আসলে স্টিল মানে এডুকেট লাইটিং থাকে। তো সেইটা আ মানে সেইটা বাদ দিয়ে যদি আমি চিন্তা করি আদার নন মোটরাইজড ভেহিকল যেগুলো হচ্ছে সাইকেল, রিক্সা এগুলা। তো এই ধরনের ভেহিকল গুলার জন্য কিন্তু লাইটিং সিস্টেমের দরকার স্ট্রিটে। এবং একই সাথে যারা পেডেস্ট্রিয়ান যারা ক্রস করতেছে রোড, মুভ করতেছে রোডওয়েতে, অ্যালং দ্য রোডওয়ে তাদের জন্য হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালি মানে পার্টিকুলার নাইট হচ্ছে আমাদের এটা বেশি ম্যান্ডেটরি হয় আরকি। ঠিক আছে? A large proportion of the road accidents are caused এটা তো বুঝাই যাচ্ছে যে যেহেতু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অনেক সময় প্রোভাইড করা সম্ভব হয় না সেজন্য দেখা যায় রাতের দিকেই আমার অ্যাক্সিডেন্ট এর মানে পসিবিলিটিটা বেশি থাকে। তো সেজন্য এটা এনশিওর করতে হবে যেহেতু অল ওভার যদি ডার্ক হয়ে যায় আউটসাইড তাহলে ওই পোরশনটাতে যে আমাদের স্ট্রিট লাইটিংটা এনাফ থাকে আরকি। এবং একই সাথে এখানে একটা ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট বলছে যেটা আসলে নরমালি হয়তোবা আমরা ওভাবে অনেকেই এটা জানি না। যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় স্ট্রিট লাইটের অ্যাবসেন্স এ হচ্ছে ড্রাইভাররা কি করে যেগুলো মোটরাইজড ভেহিকল থাকে তারা হচ্ছে ডিপ বিম অফ হেডলাইট ইউজ করে। মানে হচ্ছে আমরা খেয়াল করব যে হেডলাইট আসলে ৩ ধরনের হয়। হ্যাঁ? একটা হচ্ছে মেইন হেডলাইট যেটা হচ্ছে জাস্ট লোয়ার পোরশন এ থাকে এট দ্য ফ্রন্ট সাইড অফ দ্য হুইল। আর আরেকটা হচ্ছে রিয়ার সাইড অফ দ্য হুইল থাকে। সেইটা হচ্ছে তোমার সেইটা মেইনলি সাইড হেডলাইট হিসেবে সেটাকে আমরা ডিনোট করি এবং সেখানে দেখা যায় যে ওই লাইটিংটা প্রেস করার ফলে আমাদের পিছনের যে লাইসেন্স প্লেটের যেই আ ইয়েটা থাকে, নাম্বার প্লেটটা থাকে সেখানে ফোকাস হয় আরকি এবং একই সাথে পিছনের দিকে ওই লাইটটা দেওয়ার কারণ হচ্ছে যে যারা বিহাইন্ড দ্যাট ভেহিকল যেই আদার যে কার বা যেই বাস, ট্রাক যাই আছে ভেহিকল আছে সেগুলো যাতে নোটিস করতে পারে যে হ্যাঁ, এই ভেহিকলটা সামনে আছে এইজন্য। আর মেইন হেডলাইট যেটা সেটা সাধারণত আমরা ইউজ করি একেবারে মানে অল ওভার দ্য রোড আমরা কি ধরনের জিনিসপত্র আছে বা সামনে আরো কি আছে সেটাকে বোঝানোর জন্য। আর এই দুটার মাঝামাঝি যেটা সেটা হচ্ছে ডিপ বিম হেডলাইট আরকি। সেটা জাস্ট ওই মেইন হেডলাইট এর উপরের পোরশনটাতে থাকে। সেটা আসলে মানে স্ট্রিট লাইট এর অল্টারনেটিভ হিসেবে কাজ করে। ঠিক আছে? বাট মেইন হেডলাইট যেটা সেটা কিন্তু আমার স্ট্রিট লাইট থাকলেও কিন্তু আমরা ওই হেডলাইটটা ইউজ করি। হ্যাঁ, সেটা হচ্ছে জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ভেহিকল কি আছে সেটা বা কোন ধরনের অবস্ট্রাকশন আছে কিনা সেটাকে ভিজুয়ালাইজ করার জন্য হচ্ছে আমার ওই মেইন হেডলাইটটা ইউজ করা হয়। ডিপ বিম যেটা সেটা কি বলছে যে ইন অ্যাবসেন্স অফ স্ট্রিট লাইট হচ্ছে আমরা সেটা ইউজ করি। তো এটা আসলে যে ইউজ করি ঠিক আছে, এটা আমার যেই রিকোয়ারমেন্ট এর জন্য করি সেটা ফুলফিল করে। বাট এটা উচিত না। কারণ হচ্ছে এটা গ্লেয়ারিং প্রবলেম করে আই ঠিক আছে? মানে হচ্ছে রিফ্লেক্টরের প্রবলেম করে। যেটা হচ্ছে চোখের জন্য ভালো না আরকি। এবং ওখানে মেইনলি এই যে স্ট্রিট লাইটিং গুলো আমরা দেই তাহলে বেনিফিট কি? এখন আমরা তো বললাম অনেকগুলো কথাবার্তা যে এই জিনিসের জন্য। তো ওই যে জিনিসগুলো আসলে আমার ড্রব্যাক সেই জিনিসগুলোকে ওভারকাম করাটাই হচ্ছে আমার কি আল্টিমেটলি বেনিফিট। সো এখানে এটাই বলা হয়েছে যে এডিকুয়েট স্ট্রিট লাইটিং থাকলে যেটা হয় যে ক্লিয়ারলি রোডওয়ে অবজার্ভ করা যায়। ড্রাইভার আর কনফিডেন্ট হয়। অফ কোর্স ড্রাইভ করতে গিয়ে বা ম্যানুভার ইন সেকশন অফ ম্যানুভার হচ্ছে তারা আরো সেকশন অফ ম্যানুভার তারা আরো কনফিডেন্ট ফিল করে। encourage use of full roadway width reduces use of deep beam যেটা আমরা বললাম যে মেইন হেডলাইট আর সাইড হেডলাইটে হচ্ছে মেজর পোরশন অফ দা হেডলাইট মানে হচ্ছে ডিপ বিম হেডলাইটটা আমরা সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করি। সো আমরা তখনই এটা অ্যাভয়েড করতে পারবো যখন আমার এডিকুয়েট অ্যামাউন্ট অফ স্ট্রিট লাইটিং আমার থাকবে রোডওয়েতে। একই সাথে হচ্ছে রিডিউসেস নাইট টাইম ক্রাইম অফ কোর্স স্ট্রিট লাইটিং এখন যখন ভেহিকল গুলো চলতেছে জাস্ট রোডওয়ে আর বা রোডওয়েতে যেই ভেহিকল গুলো চলতেছে তাদের বেনিফিট চিন্তা করলে তো হবে না। আদার যে পেডেস্ট্রিয়ান আছে বা আদার যে ফেসিলিটি গুলো আমার অ্যালং দা মানে ক্যারেজওয়ে থাকে রোডের মধ্যে সেগুলো তো আমার চিন্তা করতে হবে। তো যখন স্ট্রিট লাইটিং থাকবে না তখন অনেক ধরনের ক্রাইম হওয়ার, ছিনতাই হওয়ার, চুরি হওয়ার, আদার বিভিন্ন ধরনের আর অ্যাক্টিভিটি ভায়োলেন্ট অ্যাক্টিভিটি হওয়ার পসিবিলিটি থাকে।
সো যখন আমি এই স্ট্রিট লাইটটা দিচ্ছি তখন এই জিনিসটার পসিবিলিটি অনেক কমে যাবে। একই সাথে ইমপ্রুভস পার্সোনাল সিকিউরিটি, প্রমোটস বিজনেস। ওই যেটা বললাম প্রমোটস বিজনেস, এটাও খুব স্বাভাবিক। যখন আমার মেজর মেজর হাইওয়ে বা এই পোরশন গুলাতে আমার যখন মানে রোড সাইডে আমার স্ট্রিট লাইটিং এনাফ থাকে, তখন হচ্ছে দেখা যায় ছোটখাটো বিভিন্ন ধরনের চায়ের দোকান, ইয়ের দোকান, এই জিনিসগুলা করা যায়। তো সেক্ষেত্রে যদি এটা না থাকতো তাহলে তো এরকম অন্ধকারে তো কেউই এভাবে সেফ ফিল করতো না, এই ধরনের বিজনেস করার চিন্তাও করতে পারবে না। তো একই সাথে এটা আসলে বিজনেসও প্রমোট করে আরকি। দ্যাট মিনস হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিকেও সে এনকারেজ করে। এবার আসো যে আমাদের এডিকুয়েট স্ট্রিট লাইটিং যেটা, সেটা আসলে মানে স্পেসিফিক্যালি কোন, কোন জায়গাটাতে এটার ইম্পোর্টেন্সটা বেশি। সো প্রথমত যেটা সেটা হচ্ছে যেখানে পেডেস্ট্রিয়ান, সাইক্লিস্ট মানে নন মোটরস ভেহিকল যেখানে খুব লার্জ প্রপোর্শনে থাকে, সেসব জায়গাতে আসলে সাধারণত এই রোড লাইট করার আসলে মানে দরকার পড়ে আরকি। মানে স্ট্রিট লাইটিং এর খুব বেশি দরকার পড়ে। ইউজার্স ইনক্লুডিং অ্যানিমালস, অফ কোর্স ইন্টারসেকশনস হোয়ার আদার ভেহিকল এন্ড পেডেস্ট্রিয়ান ফ্লো ইজ হাই। অফ কোর্স ইন্টারসেকশন পয়েন্টে হচ্ছে আমার অনেকগুলা জাংশন থেকে একসাথে এসে মিট করে একটা পয়েন্টে। সো ওই পোরশনটাতেও আমার স্ট্রিট লাইটিং থাকা জরুরি। তারপরে একই সাথে হচ্ছে শার্প ব্যান্ড, সামিট কার্ভস, টানেলস, পেডেস্ট্রিয়ান ক্রসিং এরিয়াস, ব্রিজ সেটস, লেভেল ক্রসিং, এই বিষয়গুলোর কথা কেন বলছে যে এই পোরশন গুলো তো একটা নিউ জোন, ঠিক আছে? যখন মানুষ নরমালি একটা জোন থেকে এই জোন গুলোতে এন্টার করতেছে, তখন কিন্তু তাদের অলরেডি অনেক কিছু কনসিডারেশনে রাখা লাগে। সে এটা একটা নিউ একটা জিওলজিক্যাল কনসিডারেশন। একই সাথে হচ্ছে জিওগ্রাফিক্যালিও একটা চেঞ্জ ফিল করে। তা এখানে মানে স্পিডের রেস্ট্রিকশন একটা থাকে। তো তখন যদি আবার স্ট্রিট লাইটিং এর বিষয়েও তার কনসার্ন হইতে হয়, সেক্ষেত্রে ড্রাইভিংটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? তো এইসব পোরশনে আমার এডিকুয়েট স্ট্রিট লাইটিং এর দরকার। একই সাথে হচ্ছে হ্যাজার্ডাস অবজেক্টস লাইক রোড হাম্পস, চ্যানেলাইজিং আইল্যান্ডস এটসেট্রা। আচ্ছা, চ্যানেলাইজিং আইল্যান্ডস মানে তো বুঝতেই পারতেছো যে ইন্টারসেকশন পয়েন্টে আসলে আমাদের যেই আইল্যান্ড গুলো দেয়া হয়, সেগুলাকে আসলে আমরা চ্যানেলাইজিং আইল্যান্ডস বলি। এবং রোড হাম্প যেটা, সেটা একজন মানে কমন ল্যাঙ্গুয়েজ যদি আমি ইউজ করি তাহলে সেটা হচ্ছে স্পিড ব্রেকার, ঠিক আছে? নরমালি স্পিড ব্রেকার আমাদের যেটা ইউজ করা হয় সেটাকে আমরা রোড হাম্পস বলতেছি। তো এই হচ্ছে মোটামুটি এটার ম্যাম এগুলো কোনগুলো, যে মাঝে মাঝে যে রেডিয়াম টাইপের লাইট দিয়ে রাখে যে হ্যাজার্ডিয়াস অবজেক্ট হিসাবে, যে 40 কিলোমিটার উপরে যাওয়া যাবে না, এগুলো রাতের বেলা তো জল করে, ওইগুলা কিছু? সরি আমি বুঝি নাই তোমার কথা। এখানে শোনো শোনো আমি বলি, স্ট্রিট লাইটিং তো নর্মাল যে কোনো একটা হাইওয়েতে, অথবা তোমার নর্মালি যে আর্টেরিয়ান যে রোড গুলো আছে, রোডে মানে টাউন সাইডে, হ্যাঁ এই ধরনের রোডে যে দুই পাশে অথবা মাঝখানে আইল্যান্ড বরাবর যে মানে লাইটিং গুলো দেয়া হয়, বড় বড় মানে আইল্যান্ড গুলোর উপরে দেখা যায় একটা হাইট মেনটেন করে যে লাইটিং গুলো দেওয়া হয়, সেগুলো হচ্ছে স্ট্রিট লাইটিং। আর তুমি এটা বলতেছো যে রোড হাম্পস এর কথা বলতেছো? জি 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 ম্যাম। হ্যাঁ, রোড হাম্পস এর কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে স্পিড ব্রেকার। নরমালি হচ্ছে তুমি রোড দিয়ে যখন যাও তখন দেখো না মাঝখানে হঠাৎ একটা পোরশন পরে একটা কার্ভ সার্ভিস এর মতন দেয়া হয় আলাদা, যেখানে হচ্ছে হঠাৎ করে একটা আমরা শেকিং ফিল করি যখনই কোনো ভেহিকেলে থাকি। ওই জিনিসটাকে রোড হাম্প বলতেছে। এবং এই ধরনের ফ্রেম মানে ফ্রেমওয়ার্ক যখন কোনো জায়গাটাতে থাকে, তো তুমি একটা স্পিড ব্রেকার দিচ্ছ। তো স্পিড ব্রেকার মানে কি, যে তোমার স্পিডটা এখানে লিমিট করা লাগবে। তো তুমি যদি তার আগে যদি এদিকে মানে স্ট্রিট লাইটিং যদি ভাবে প্রোভাইড না করো, মানে এট দ্য নাইট পিরিয়ড অ্যাকচুয়ালি আমরা বলতেছি, তো যদি প্রোভাইড না করো সেক্ষেত্রে কেউ ড্রাইভার ফিল করবে কিভাবে যে আমার এখানে স্পিড লিমিট করা লাগবে? সে তো তার অ্যাজ ইউজুয়াল স্পিড মেনটেন করেই হচ্ছে চালাবে। সেক্ষেত্রে হচ্ছে অ্যাক্সিডেন্টের একটা টেন্ডেন্সি ক্রিয়েট হতে পারে। তো সেটাই এখানে বলছে যে এটা তো আসলে রোড হাম্পস যেটা, সেখানে আসলে এটা দেয়াই হয় যে স্পিডটাকে যদি তুমি কন্ট্রোল করো। তো তুমি যদি এটাকে নাই নোটিস করো তাহলে তুমি স্পিড কন্ট্রোল করবা কিভাবে? এবং এটা নোটিস করার জন্য স্ট্রিট লাইটিং দরকার। সেই বিষয়টা এখানে বলছে যে এটা তো হ্যাজার্ডাস অবজেক্ট। কারণ হচ্ছে এটাকে তুমি নোটিস না করলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল সম্ভাবনা হতে পারে। বুঝতে পারছো? জি ম্যাম। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। এবার আসো অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তো এখন অ্যারেঞ্জমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে। একটা হচ্ছে সিঙ্গেল সাইড, যেটা আমি বললাম যে নরমালি টাউনের যে কোনো মনে করো কিভাবে বুঝাই, তোমরা যে সাস্টে তো অবশ্যই গেছো, সাস্টের 1 কিলোটা যদি কল্পনা করো, সেখানে যদি মাঝখানে যদি কোনো ডিভাইডার না থাকতো, মানে ডিভাইডার যেখানে আসলে এই 3D প্ল্যান করে রাখছে সেইগুলা, সেখানে জাস্ট একটা পাশ চিন্তা করো, জাস্ট একটা পাশে কিন্তু আমার স্ট্রিট লাইটিং প্রোভাইড করা। তো এরকম যদি জাস্ট একটা পাশে থাকে একটা হোল রোডের মধ্যে, তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল সাইড। এবার আসো বোথ সাইডস। বোথ সাইডস হচ্ছে এর মধ্যে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্টেগার, একটা হচ্ছে অপোজিট। দ্যাট মিনস হচ্ছে আম, যখন তুমি যেমন সাস্টের কথা যদি বলি, যখন তুমি দুই পাশেই হচ্ছে লাইটিং দিচ্ছ, কিন্তু একটা হচ্ছে আরেকটার ঠিক অপোজিট না। মনে করো স্টেগার মানে এরকম যে এক পাশের দুইটা লাইটিং এর ঠিক মাঝামাঝি হচ্ছে
অপোজিট সাইডের আরেকটা লাইটিং, এভাবে হচ্ছে দেওয়া আর কি। ঠিক আছে? আর অপোজিট যেটা সেটা হচ্ছে যে ওয়ান সাইডে যেই পজিশনে লাইটটা আছে ঠিক সেম পজিশনে হচ্ছে আদার সাইডে লাইটিংটা আছে, মানে জাস্ট একটা আরেকটার অপোজিট। আর স্ট্যাগার্ড মানে হচ্ছে ওয়ান সাইডের দুইটার ঠিক সেন্টার পয়েন্টে অন্য মানে আদার সাইডের যেই লাইটিং পজিশনটা দেয়া থাকে সেটা এরকম হতে পারে, সেটা হচ্ছে বোথ সাইড যখন হবে তখন। আর সেন্ট্রাল মানে তো বোঝাই যাচ্ছে আমাদের যখন আমরা ডিভাইডার অথবা আইল্যান্ডের মধ্যে হচ্ছে আমরা এই লাইটিং অ্যারেঞ্জমেন্টটা করি, সেটা হচ্ছে আমার সেন্ট্রাল। তো সেখানে আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান হেড অর আর্ম অথবা হচ্ছে টু হেডস অর ডাবল আর্মস। দ্যাট মিনস হচ্ছে যদি আমার ওই আইল্যান্ডে যেই স্ট্রিট লাইটিংটা প্রোভাইড করা থাকবে সেখানে যদি আমার এই যেই মাউন্টিং হাইট মানে মেনটেন করে দেওয়া আছে সেই হাইটের যদি দুই পাশে যদি আমার লাইটিং দেওয়া হয় সেটা হচ্ছে আমি বলবো টু হেডস ও ডাবল আর্মস। আর যদি জাস্ট ওয়ান সাইডে বা একটা হেডে যদি আমার জাস্ট লাইট দেওয়া হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি ওয়ান হেড অর আর্ম। ঠিক আছে? তো দুইটাকেই আমরা সেন্ট্রাল বলতেছি। জাস্ট একটা হচ্ছে যে যদি ওয়ান সাইডে হচ্ছে জাস্ট সে মানে ইলুমিনেশন লেভেল তার থাকে, মানে ইলুমিনেট করে রোডকে, তাহলে সেটা হচ্ছে ওয়ান হেড। আর যদি দুই সাইডেই থাকে তাহলে মানে হচ্ছে ডিভাইডারের দুই পাশেই সে রোডকে লিড করতেছে। তো সেই সেই পোর্শনটাকে হচ্ছে আমরা টু হেড অথবা ডাবল আর্মস বলতেছি আর কি। ঠিক আছে? এবার আসো ডিফারেন্ট লাইট সোর্স। মানে হচ্ছে সেটা আসলে এটার কনস্টিটিউয়েন্টের উপর ডিপেন্ড করে আর কি। সব ভালভের মধ্যেই তো আমার বিভিন্ন ধরনের ইয়ে থাকে। তো এটা যদি টাংস্টেন হয় তাহলে টাংস্টেন লাইট অথবা ইনক্যান্ডেন্সেন্ট ফিলামেন্ট আমরা বলি, টিউবুলার ফ্লোরোসেন্ট বলি, সোডিয়াম লাইটিং বলি, মার্কারি লাইটিং বলি। সোডিয়াম লাইটিং যেটা সেটা হচ্ছে আমরা অনেক সময় যে বাসায় ড্রিম লাইট ইউজ করি সেগুলো এরকম থাকে। তো এইরকম আর কি আমার নেসেসিটি বুঝে হচ্ছে যেখানে যেটা দরকার সেটাই করবো। এবার আসো ইনস্টলেশন রিকোয়ারমেন্টস, যেটার সাথে হচ্ছে আমার লাইটিং সিস্টেম ডিজাইন করার একটা ক্লোজ রিলেশন আছে। দ্যাট মিনস হচ্ছে আমি যদি এই জিনিসগুলো বুঝি তাহলে তখন হচ্ছে আমাকে ওইগুলো ডিজাইন করতে বলবো। তো ডিজাইনটা আমরা কি করব, বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন নোটিস করব এবং সেখান থেকে আসলে দেখবো যে মানে কোন টাইপের মধ্যে আমার পড়তেছে, সেখান থেকে বিভিন্ন ডাটা নিয়ে আমরা ডিজাইন করব। তো তার আগে আমরা যে জিনিসগুলো ডিজাইন করবো সেটা তো বুঝতে হবে। তো প্রথমত দেখো আমাদের বলা আছে মাউন্টিং হাইট। তো মাউন্টিং হাইটটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য ল্যান্টার্ন এন্ড দ্য ক্যারিজওয়ে। তো এই জিনিসটাকে যদি বুঝতে চাও তাহলে বিষয়টা এরকম আর কি। আমার মনে করো একটা নির্দিষ্ট একটা হাইট মেনটেন, আমি কিছুক্ষণ ধরে মাউন্টেন হাইটের কথাটা বলতেছিলাম, তো একটা নির্দিষ্ট হাইট মেনটেন করি তো হচ্ছে আমার মানে কাইন্ড অফ কি বলবো এটাকে আমি খাম্বা বলতে পারো আর কি। নর্মালি আমরা অ্যাজ ইউজুয়াল যে ওয়ার্ড ইউজ করি খাম্বা বা খুঁটি, তো ওইটার মধ্যেই তো আসলে আমার লাইটিংটা দেয়া থাকে। তো ওই লাইটিং অ্যারেঞ্জমেন্টটাকে আমরা ল্যান্টার্ন বলি আর কি। যে পোর্শনটা লাইটিং সিস্টেমটাকে ওই পুরাটা ফ্রেমওয়ার্কে আমরা ল্যান্টার্ন বলতেছি। ওইটার সেন্টার পয়েন্ট থেকে আমার ক্যারেজওয়ে, মানে ক্যারেজওয়ে আমার সেটা যদি আমার ক্যারেজওয়ে বলতে এরকম বুঝাইছে আর কি, সেটা আমি মাঝখানে দেই, সাইডে দেই, যেখানেই দেই অবশ্যই তো এটা রোডের সাপেক্ষে আমি চিন্তা করতেছি যে রোড থেকে কতটুকু উপরে আছে। তো ওইটাই আর কি, যে ওই ল্যান্টার্নের সেন্টার পয়েন্ট থেকে ক্যারেজওয়ে বা রোডওয়ের আর যে ডিস্টেন্সটা, ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে মাউন্টিং হাইট। তো সাধারণত এটা হচ্ছে ট্রাফিক রুটের ক্ষেত্রে হচ্ছে 7.5 থেকে 12 মিটার হয়, আর অন্য যে কোনো র্যান্ডম স্ট্রিটের ক্ষেত্রে সেটা আমরা 3 থেকে 8 মিটারের মধ্যেই রাখি। এবার আসো স্পেসিং। স্পেসিং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমার অ্যারেঞ্জমেন্টের এখানে যে যদি আমার সিঙ্গেল সাইডে হয় অথবা বোথ সাইডে হয় অথবা যদি আমার যেটা আমরা লাস্টে বললাম যে সেন্টার পজিশনে হয়, তো সেই হিসাবে আমার স্পেসিং তো ডেফিনেটলি মেনটেন করা লাগবে। তো ওইটা এখানে বলছে যে দ্য ডিস্টেন্স মেজার্ড প্যারালাল টু দ্য সেন্টার লাইন অফ দ্য ক্যারেজওয়ে বিটুইন সাকসেসিভ ল্যাটারান্স বিং অন সেম অর অপোজিট সাইড অফ দ্য ক্যারেজওয়ে। মানে হচ্ছে আমার একটা ক্যারেজের মধ্যে যতগুলা সেটা স্ট্যাগার্ড হতে পারে, সে অপোজিট সাইডেড হতে পারে, ওয়ান সাইডেড হতে পারে, যে ধরনেরই হোক, এই যে কিছুক্ষণ পরে পরে যে লাইটিং অ্যারেঞ্জমেন্ট গুলো দেওয়া হচ্ছে সেগুলোর মাঝামাঝি ডিস্টেন্সটা আসলে কতটুকু হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার স্পেসিং। তো সেটাকে সাধারণত কি করা হয় যে মানে ধরা হয় যে এটার এক্সিডিং লিমিট ধরা হয় 55 মিটার, ঠিক আছে, এটা ইন জেনারেল যে কোনোটার ক্ষেত্রে। এবার যদি আমি ইম্পর্টেন্স বুঝে করি যে ইম্পর্টেন্ট ট্রাফিক রুট বা ইন্টারসেকশন পয়েন্ট, এই ধরনের পয়েন্টগুলো যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমার কি হবে 35 থেকে 45 মিটারের মধ্যে হওয়া উচিত। তো এই যে স্পেসিংটা সেটার সাথে আমার মাউন্টিং হাইটের সম্পর্ক হচ্ছে 3 to 5 টাইমস, ঠিক আছে। এবার আসো ওভারহ্যাং। ওভারহ্যাংটা হচ্ছে দ্য ডিস্টেন্স মেজার্ড হরাইজন্টালি between the center of a lantern mounted on a bracket and the adjacent edge of a carriageway. Sorry.
ওকে, তো এই জিনিসটাকে যদি আমি বুঝাইতে যাই তাহলে বিষয়টা এরকম, খেয়াল করবা যখন হচ্ছে তোমার আমরা যে ফুটপাথ দেই, বা শোল্ডারের যে পোর্শনটা আমার থাকে, সেই পজিশনে যদি আমি কিছু সময় পর পরে একটা লাইটিং অ্যারেঞ্জমেন্ট দিলাম, সাপোজ মনে করো একটা লাইটিং অ্যারেঞ্জমেন্ট দিছি, তো সেটা তো অবশ্যই আমি রোডওয়ে থেকে একটু উপরের পোর্শনে দিব। তো ওই যে উপরের পোর্শনে দিলাম, ওই তোমার ক্যারেজওয়ের থেকে একটু উপরে দিলাম, তো ক্যারেজওয়ের যেই এজটাকে ক্রস করে সে উপরে গেল, ওই অ্যাডজাসেন্ট এজ মানে ক্যারেজওয়ের যেই মানে সরি ক্যারেজওয়ের যেই ডিস্টেন্স মানে ক্যারেজওয়ের যেই সাইডটা থেকে সে জাস্ট উপরের দিকে তাকে খুঁটিটা আমি বসালাম, সেই অ্যাডজাসেন্ট এজ থেকে আমার ল্যান্টার্ন, যেটা আমি লাইটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলতেছি, সেটার সেন্টার পয়েন্টের ডিস্টেন্স কতটুকু, সেটা হচ্ছে ওভারহ্যাং। ঠিক একইভাবে আউটরিচটা হচ্ছে জাস্ট এটার মতনই, কি যে ল্যান্টার্নের যে সেন্টার পয়েন্ট, যেটা মানে হচ্ছে তুমি এই সবগুলা ডিস্টেন্সে হচ্ছে ভার্টিক্যালি একটা লাইন ইমাজিন করে করতে হবে। তোমরা, আমি এখানে মুখে বলতেছি, আমি মুখে যা যা যেভাবে যেভাবে বুঝায় বলতেছি, জাস্ট গুগল করে মানে লাইটিং অ্যারেঞ্জমেন্ট, স্ট্রিট লাইটিং অ্যারেঞ্জমেন্ট লিখে হচ্ছে সার্চ করবা, ইমেজ পেয়ে যাবো এখানে, ঠিক আছে? তো হচ্ছে আমার মুখ থেকে শুনে রাখো, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তো সেখানে যেটা বলছে সেটা হচ্ছে আউটরিচের বিষয়টা হচ্ছে যে আমি শোল্ডারটা তো একটু আপওয়ার্ড পোর্শন, তো সেই পোর্শনটাতে মানে ফুটপাথ যেটাকে আমরা বলি, তো সেই পোর্শনটাতে যখন আমি একটা লাইট দিচ্ছি, তখন ওই পজিশন থেকে আমার ল্যান্টার্ন যেটা মানে হচ্ছে যে লাইটিং সিস্টেমটা, সেইটার সেন্টার পয়েন্ট থেকে ডিস্টেন্স যতটুকু সেটা হচ্ছে আউটরিচ। আর ওভারহ্যাং এর বিষয়টা আমরা যেটা বলছি, যে ওভারহ্যাং এর বিষয়টা হচ্ছে ক্যারেজওয়ে পর্যন্ত যতটুকু ডিস্টেন্স আছে, ক্যারেজওয়ে থেকে পরে অথবা একটু আপওয়ার্ড ডিস্টেন্স মেনটেন করে হচ্ছে আমি ইয়েটা বসাচ্ছি, কিন্তু সেটা আমি এখানে চিন্তা করতেছি না, আমি ওভারহ্যাং এর চিন্তা করতেছি। জাস্ট ক্যারেজওয়ে পর্যন্ত আমার যতটুকু পজিশন হরাইজন্টালি গেছে, সেটা থেকে সেন্টার অফ ল্যান্টার্ন ডিস্টেন্সটা কতটুকু, সেটা হচ্ছে আমার ওভারহ্যাং। একই জিনিস দুইটা, জাস্ট একটা হচ্ছে তোমার অ্যাডজাসেন্ট এজ থেকে, ক্যারেজের অ্যাডজাসেন্ট এজ থেকে আমরা কনসিডার করতেছি ডিস্টেন্স, আর আরেকটা হচ্ছে জাস্ট মানে যেই পজিশন থেকে আমার কলাম এখানে বলছে, মানে যে খুঁটিটা আমি বসাচ্ছি, এই খুঁটিটা আমি যেই পজিশন থেকে বসাচ্ছি, জাস্ট ওইখান থেকে ওইখানের সেন্টার পয়েন্ট থেকে ল্যান্টার্নের সেন্টার পয়েন্টের ডিস্টেন্সটা, ঠিক আছে? এবং এখানে মাউন্টেড অন ব্র্যাকেট বারবার বলা হচ্ছে, মানে হচ্ছে এটা তো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিশ্চয়ই দিবে, আমরা তো ওপেনলি তো আর লাইট দেওয়া হয় না, সেটা তো আমরা যে কোনো জায়গাতে, আমরা যখন বাসায় ইউজ করি অথবা হচ্ছে তোমার ওয়াশরুমে যখন আমরা ইউজ করি, সব জায়গাতে তো একটা সিস্টেমের মধ্যেই তো আমরা জিনিসটাকে বসাই, তো ওইখানেও সেম একই রকম আর কি। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে যে একটা ল্যাম্প কতটুকু মানে লাইটিং পাওয়ার তার আছে আর কি, সেটা। তো সেটার ইউনিটটা সাধারণত হচ্ছে ক্যান্ডেলা, একই সাথে লুমিনাস ফ্লাক্স যেটা, সেটার ইউনিট হচ্ছে লুমেন, সেটা হচ্ছে আমরা যে আলোর তীব্রতা, দীপন পড়ছি, এগুলো আগে যে পড়ছি না বাংলায়, ওইগুলাই আর কি বিষয়গুলা। তো এটা মানে হচ্ছে যে একটা সোর্স মানে কতটুকু মানে একটা সোর্স থেকে সে কতটুকু দিচ্ছে, প্লাস আর যেই সোর্সটাকে দিচ্ছে সে কতটুকু রিসিভ করতেছে, ঠিক আছে? ইরেসপেক্টিভ অফ দ্য ডিরেকশন ইন হুইচ ইট ইজ ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? মানে এই যে মানে ইলুমিনেশন লেভেলটা যতটুকু পর্যন্ত ডিস্ট্রিবিউট হচ্ছে, সেটা আসলে কতটুকু হচ্ছে, সেই জিনিসটাকে হচ্ছে লুমিনাস ফ্লাক্স বলতেছে, এবং এটার ইউনিট হচ্ছে লুমেন। এবার ল্যান্টার্নের কথা যেটা বলতেছিলাম, যে হাউস ফর ওয়ান অর মোর ল্যাম্পস কম্প্রাইজিং এ বডি অ্যান্ড এনি রিফ্লেক্টর, ডিফিউজার অর এনক্লোজার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ল্যাম্প, মানে হচ্ছে ল্যান্টার্ন জিনিসটাকে পুরো একটা সিস্টেম বোঝাচ্ছে, যেখানে হচ্ছে অবশ্যই এটা একটা বডি থাকবে, একটা রিফ্লেক্টর থাকবে, অফকোর্স রিফ্লেক্টর না থাকলে রিফ্লেক্ট হবে কিভাবে, সে ডিফিউজার থাকবে কোনো ধরনের প্রবলেম কে মানে ট্যাকল দেওয়ার জন্য, একই সাথে এনক্লোজার থাকবে, যখন একটা এনক্লোজারটা পোর্শনে হচ্ছে আমি জিনিসটাকে সিস্টেমটাকে অ্যাপ্রোচ করব। একই সাথে হচ্ছে এটা এখানে ল্যান্টার্ন বলতে আসলে একটাও হতে পারে, দুটাও হতে পারে, যেটা আমি ওখানে বলছিলাম যে ওয়ান আর্ম অথবা ডাবল আর্ম সেন্টারে যখন আমরা প্রোভাইড করি, তো এটা একই সাথে এই ল্যান্টার্ন সিস্টেমটা একটাও হতে পারে, দুইটাও হতে পারে, এরকম মানে মানে বিভিন্ন ধরনের হতে পারে আর কি এটা, ঠিক আছে? মানে হচ্ছে এটার অ্যামাউন্ট আসলে নির্দিষ্ট না, যে এক ল্যান্টার্ন বলতে আমি একটা ল্যাম্পের ইয়ে বুঝাচ্ছি, সিস্টেম বুঝাচ্ছি, এরকম না আর কি। তো এবার আসো যেটা বলছিলাম, যে আমাদের ডিজাইন করার জন্য বা ম্যাথটা করার জন্য হচ্ছে আমাদের এই বিষয়গুলো আগে জেনে নেওয়া উচিত, যে আমরা আসলে কি ডিজাইন করতেছি। তো সেই জন্য এই ডেফিনেশন গুলো আমরা বললাম। তো এবার আসো আমরা এখানে স্ট্রিট লাইটিং এর ডিজাইনে চলে আসতেছি। সেখানে আসলে স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রসিডিউর দেওয়া আছে। প্রথমত হচ্ছে আমাদের স্পেসিং ডিটারমাইন করতে হবে। তো স্পেসিং ডিটারমাইন করার জন্য হচ্ছে আমি কি করব, মেইনলি হচ্ছে এটা আসলে স্পেসিং ডিটারমাইন করাটাই আর কি, দেন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অর লেআউট অর স্ট্রিট লাইটিং, ঠিক আছে? মানে হচ্ছে কি ধরনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমি মানে অ্যাডপ্ট করতেছি সেটা।
তো প্রথমত স্পেসিং ডিটারমাইন করার জন্য আমার অনেকগুলো স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। সেটা প্রথমত হচ্ছে পেভমেন্ট ইলুমিনেশন হচ্ছে বের করতে হবে। তার জন্য কি টোটাল ইফেক্টিভ ইলুমিনেশন আর হচ্ছে টোটাল এরিয়া টু বি ইলুমিনেট। তো এখানে দেখো এই যে এল যেটা সেটা হচ্ছে লুমেন আউটপুট অফ লাইট সোর্স। সিইউ হচ্ছে কোফিশিয়েন্ট অফ ইউটিলাইজেশন, যেটা মানে হচ্ছে এফিশিয়েন্ট লুমেন অফ লাইট অন দ্য পেভমেন্ট হুইচ ডিপেন্ডস অন দ্য রেশিও অফ রোড উইথ এন্ড মাউন্টিং হাইট। ঠিক আছে, মানে হচ্ছে ক্যারেজওয়ে যে উইথটা আর মাউন্টিং হাইটের উপর আসলে কোফিশিয়েন্ট অফ ইউটিলাইজেশনটা ডিপেন্ড করে। এটা একটা কনস্ট্যান্ট আর কি। একই সাথে হচ্ছে স্পেসিং লাইট পোস্ট আর হচ্ছে ডাব্লিউ হচ্ছে উইথ অফ পেভমেন্ট। এই যে ডিফারেন্ট ডিজাইন প্যারামিটার সেগুলো আমরা কিভাবে বের করব? তো প্রথমে আসো এভারেজ অ্যাকচুয়াল এভারেজ ইলুমিনেশন হচ্ছে আমার বের করতে হবে। সেক্ষেত্রে আমার দুইটা প্যারামিটার লাগবে, একটা হচ্ছে রিকোয়ার্ড ইলুমিনেশন, এটা হচ্ছে পেভমেন্ট রিফ্লেকশন ফ্যাক্টর। তো আমাদের দুইটা টেবিল আছে, ওই দুইটা টেবিলের সাপেক্ষে হচ্ছে আমি রিকোয়ার্ড ইলুমিনেশন আর পেভমেন্ট রিফ্লেকশন ফ্যাক্টর এই দুইটা জিনিস আমরা বের করব। দেন তারপরের স্টেপটাতে কি এল ফর পার্টিকুলার সোর্স, যেটাকে হচ্ছে আমরা এখানে লুমেন আউটপুট অফ লাইট সোর্স বলতেছি, স্ট্রেংথ অফ সোর্স বলতেছি। তো সেটা একটা ইকুয়েশন আছে যে এফিসিয়েন্সি ইনটু টোটাল ওয়াটেজ। ঠিক আছে, একই সাথে ইউজ টেবিল 3 টু ক্যালকুলেট লুমেন আউটপুট ফর টাইপ অফ সোর্স, ওয়েটেজ অফ সোর্স আর হচ্ছে ইটস লাইটিং এফিসিয়েন্সি ইন লুমেন পার ওয়াট। এবার আসো অ্যাকচুয়াল ইউটিলাইজেশন ফ্যাক্টর, সেটা হচ্ছে আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর ইনটু মেইনটেনেন্স ফ্যাক্টর। দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার অ্যাকচুয়াল ইউটিলাইজেশন ফ্যাক্টর ডিপেন্ড করবে। দেখো এখানে আমরা যে প্যারামিটার গুলো বের করতেছি সেটা কিন্তু মেইন এই কোশ্চেনটার জন্য হচ্ছে আমার লাগতেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো ইউজ ফিগার 1 টু ফাইন্ড আউট ইফেক্টিভ ইউটিলাইজেশন ফ্যাক্টর। ঠিক আছে, তো সেটা হচ্ছে রোড উইথ আর হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর, এই দুইটা ফ্যাক্টরের জন্য হচ্ছে আমার ফিগার 1 এর সাপেক্ষে আমি ইফেক্টিভ ইউটিলাইজেশন ফ্যাক্টরটা বের করব। ওকে, কারণ হচ্ছে এখানে কিন্তু দেখো সিইউ এর জন্য আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর আর মেইনটেনেন্স ফ্যাক্টর দুইটা লাগতেছে। তো এখানে যে ইফেক্টিভ ইউটিলাইজেশন ফ্যাক্টর সেটা হচ্ছে আমি কিভাবে বের করব? রোড উইথ আমারটা দেয়া থাকবে, মেইনটেনেন্স ফ্যাক্টর দেয়া থাকবে, সেইটার সাপেক্ষে হচ্ছে আমি ফিগার 1 ইউজ করে হচ্ছে এই প্যারামিটারটার ভ্যালু বের করব। ফাইনালি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অর লেআউট অফ স্ট্রিট লাইটিং, সেজন্য হচ্ছে টেবিল 4 থেকে হচ্ছে আমি ভ্যালু নিয়ে আমার কোন ধরনের অ্যারেঞ্জমেন্ট হওয়া উচিত সেটা বের করব। তো আমাদের এখানে ম্যাথ, এখানে করেসপন্ডিং একটা ম্যাথ দেয়া আছে। তো তার আগে হচ্ছে আমরা এই টেবিলগুলো দেখে নেই। এই যে প্রথমত দেখো টেবিল 1 যেখানে হচ্ছে আমরা এভারেজ ইলুমিনেশনটা হচ্ছে বের করতেছি, সেটা ইউনিট হচ্ছে লুমেন্স পার ফিট স্কয়ার। একই সাথে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বের করতেছি, সেটা হচ্ছে ফর রিকমেন্ডেড এভারেজ ইলুমিনেশন ভ্যালুস। ঠিক আছে, আমার ইলুমিনেশন একটা ভ্যালু দেয়া থাকবে সেটার সাপেক্ষে। তারপরে ফিগার 1 যেটা, সেটা দেখো এখানে হচ্ছে আমি কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন কার্ভ আর কি এটা। তো এইটা আমি হচ্ছে ইফেক্টিভ ইউটিলাইজেশন ফ্যাক্টর যেটা সেটা বের করার জন্য হচ্ছে আমার এই গ্রাফটা লাগতেছে। দেন হচ্ছে এখানে আমার লাইটিং সোর্স ক্যারেক্টারিস্টিক্স দেয়া আছে, মানে হচ্ছে কোন টাইপের, আমরা যেটা বলছিলাম যে ডিফারেন্ট টাইপস অফ লাইট আমার হইতে পারে, সেটা সোর্সের উপর ডিপেন্ড করে। টাংস্টেন হলে টাংস্টেন, ফ্লুরোসেন্ট, সোডিয়াম, মার্কারি। তো এই হিসাবে হচ্ছে আমরা বের করি, এই আর কি মোটামুটি। ঠিক আছে, আর ফাইনালি হচ্ছে টেবিল 4 এর হিসাবে হচ্ছে আমি কোন ধরনের অ্যারেঞ্জমেন্ট নিব সেটা হচ্ছে আমি পিক করব। ওকে, আমাদের জাস্ট 2 মিনিট আছে। আর যেহেতু আজানো হচ্ছে আমি এন্ড দিব এখানে, দিয়ে হচ্ছে আমি আবার রিস্টার্ট দিব, তোমরা প্রিন্টার দিয়ে নিও। ঠিক আছে।
ওকে, তো আমরা এখানে ম্যাপের কথা বলতেছিলাম, স্ট্রেট লাইন ডিজাইন যে সিস্টেম, ল্যাটিস সিস্টেম যেটা, সেটা হচ্ছে ডিজাইন করার জন্য হচ্ছে আমাদের একটা ম্যাথমেটিক্স আছে, একটা প্রসিডিওর আছে। তো প্রসিডিওরটা আমরা মোটামুটি যে দেখে ফেলছি। তো সেখানে প্রথমত আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাভারেজ ইলুমিনেশন যেটা, সেটা আমরা বের করব। সেটা হচ্ছে আমাদের এট ফার্স্ট স্টেপে দেখো অ্যাভারেজ পেভমেন্ট ইলুমিনেশন ইকুয়ালস টু হচ্ছে টোটাল ইফেক্টিভ ইলুমিনেশন ডিভাইড বাই টোটাল এরিয়া টু বি ইলুমিনেটেড। তো এখানে দেখো আমাদের এই ইকুয়েশনটাতে আমাদের জানতে হবে কি, জানতে হবে এস, দ্যাট মিন্স হচ্ছে স্পেসিং আমাদের জানতে হবে। প্রথমেই আমরা এখানে কথাটা বলছি যে ডিটারমিনেশন অফ স্পেসিং। তো এই অ্যাভারেজ পেভমেন্ট ইলুমিনেশন বা অ্যাকচুয়াল অ্যাভারেজ ইলুমিনেশন, এটা হচ্ছে আমাদের এট ফার্স্ট প্রসিডিউরের মধ্যে হচ্ছে আমাদের এইটা থেকে হচ্ছে স্টার্টিংটা করতে হবে, এই ক্যালকুলেশনটা থেকে। তো সেটার জন্য আমাদের দুইটা ফ্যাক্টর লাগতেছে, একটা হচ্ছে অ্যাভারেজ রিকমেন্ডেড ইলুমিনেশন, আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর সারফেস। তো এখানে আমাদের টেবিল 1 আর টেবিল 2 আমরা দেখব। তো প্রথমত যদি আমরা টেবিল 1 নোটিস করি, এখানে দেখো আমাদের বলা আছে যে পেডেস্ট্রিয়ান ট্রাফিক এবং হচ্ছে ভেহিকুলার ট্রাফিক, হ্যাঁ, দুইটা কলাম আছে। ওইটার সাপেক্ষে হচ্ছে ভেহিকুলার ট্রাফিক, দ্যাট মিন্স হচ্ছে আমার এখানে ভলিউম হিসাবে বা রেট অফ ফ্লো যেটাই আমরা বলি, সেই হিসেবে হচ্ছে আমি দেখবো যে আমার কোনটা পিক করা লাগতেছে, কোন ভ্যালুটা। তো প্রথমত দেখো আমাদের এখানে ভেহিকুলার মানে ক্যাপাসিটি যেটা, সেটা আসলে কত বলা আছে, ম্যাক্সিমাম হচ্ছে সেখানে হবে 1000 ভেহিকল পার আওয়ার। তো এই যে বলা আছে অ্যামাউন্টটা, সেটার সাপেক্ষে হচ্ছে আমার এই কলামটা আসতেছে, দ্যাট মিন্স হচ্ছে 500 টু 1200। এটা হচ্ছে মিডিয়ামের আন্ডারে পড়তেছে আর কি। তো এটার আন্ডারে যদি আমি যাই, তখন হচ্ছে পেডেস্ট্রিয়ান ট্রাফিকের কোনটা আমি নিব, সেটা একটা কোশ্চেন। তো সেই কোশ্চেনটা আসলে এখানে একদম এক্সাক্ট সলিউশন আছে বিষয়টা এরকম না। এখানে জাস্ট হিন্ট দেওয়া আছে যেটা হচ্ছে একটা আরবান সেকেন্ডারি রোড। তো যেহেতু এটা সেকেন্ডারি রোড, তার মানে হচ্ছে আমি এখানে পেডেস্ট্রিয়ান ট্রাফিক এখানে আমি মিডিয়াম ধরবো। ঠিক আছে, এটা কমন সেন্স আর কি, মিডিয়াম ধরবো। তো আমার এখানে ভেহিকুলার ট্রাফিক হচ্ছে আমি মিডিয়াম পিক করলাম। একই সাথে এখানে হরাইজন্টালি পেডেস্ট্রিয়ান ট্রাফিক আমি মিডিয়াম নিলাম, দ্যাট মিন্স হচ্ছে এই দুটার জন্য করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 0.8। তার মানে হচ্ছে আমি এভারেজ ইলুমিনেশন যে ভ্যালুটা, রিকমেন্ডেড ইলুমিনেশন যেটা, সেটা হচ্ছে আমার 0.8 লুমেন পার ফিট স্কয়ার। এবার আসো অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। তো অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের জন্য হচ্ছে আমি টেবিল 2 তে যাব। টেবিল 2 তে আমার এখানে বলা আছে যে সারফেস রিফ্লেক্টেন্স যেটা, সেটা হচ্ছে আমার 10%, তার মানে হচ্ছে ইকুয়াল টু 10%, যেটার জন্য আমি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর হচ্ছে 1 নিব। এই যে দেখো এখানে আমার ভ্যালুটা বলা আছে যে হ্যাভিং এ রিফ্লেক্টেন্স 10% ক্যারিস এ ম্যাক্সিমাম 1000 ভেহিকল পার আওয়ার এট নাইট টাইম ইন বোথ ডিরেকশন। আচ্ছা, আমার এখানে কিন্তু একটা জিনিস দেখো, এটা কিন্তু মোটামুটি হিন্ট দেওয়া আছে যে আমার হচ্ছে বোথ ডিরেকশনে হবে। সো বোথ ডিরেকশনে হলে তো ওয়ান সাইডের বিষয়টা থাকতেছেই না, আর বোথ ডিরেকশন যেহেতু বলছে, দ্যাট মিন্স হচ্ছে সেন্ট্রালটাও বাদ পড়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমাদের এটা আসলে দেখতে হবে যে আমাদের এটা কি স্টেগার্ড হবে নাকি অপোজিট হবে। ওকে, তো আমরা এখানে অ্যাকচুয়াল অ্যাভারেজ ইলুমিনেশনটা বের করে ফেললাম। সেটা হচ্ছে কি যে অ্যাভারেজ রিকমেন্ডেড ইলুমিনেশন ইনটু হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ইকুয়ালস টু হচ্ছে আমার 0.8 আমরা পাচ্ছি। দেন হচ্ছে আমার লুমেন আউটপুট অফ লাইট সোর্স, এই জিনিসটা হচ্ছে বের করা লাগবে, এবং সেখান থেকে হচ্ছে আমি ইফেক্টিভ যে ইউটিলাইজেশন ফ্যাক্টর যেটা, সেটাও পেয়ে যাব। তারপরে হচ্ছে আমি সেখান থেকে স্পেসিং বের করতে পারবো। এই যে দেখো সিইউ কোএফিশিয়েন্ট অফ ইউটিলাইজেশন, এই ভ্যালুটা হচ্ছে আমি পেয়ে যাব আর কি। ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা রিপিটিভ ইউটিলাইজেশন ফ্যাক্টরও বলতেছি। ঠিক আছে, তো এখানে দেখো লুমেন আউটপুট অফ লাইট সোর্স, এখানে হচ্ছে
এই যে দুইটা আমি ভ্যালু নিছি, এটা মানে আমার একটু মানে যে যার যার মতন একটু সেন্স খাটায় নিবা আরকি। ঠিক আছে? এটা আসলে ওরকম ইয়ে না। এখানে জাস্ট একটা আমার মানে বলা আছে, হিন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে আমার লাইট সোর্স যেটা, সেটা হচ্ছে সোডিয়াম হবে। তো লাইট সোর্স যেটা, সেটা যেহেতু আমার সোডিয়াম হবে, তো এখানে সোর্স টাইপ আমার সোডিয়াম বলা আছে, এবং সোডিয়ামের জন্য হচ্ছে আমার এখানে যে ভ্যালু গুলা দেয়া আছে, যেমন লাইটিং এফিসিয়েন্সির ক্ষেত্রে 100 থেকে 120, আর ওয়েটেজ এর ক্ষেত্রে আপ টু 160। তার মানে হচ্ছে এখানে 100 থেকে 120 যে কোনো একটা ভ্যালু নিতে পারবো, আর আপ টু 160 আমি হচ্ছে যে কোনো ভ্যালু পিক করতে পারবো। তো আমি চেষ্টা করব যে আমরা 160 এর কাছাকাছি একটা ভ্যালুই হচ্ছে নিতে, এবং একই সাথে এখানেও হচ্ছে আমি লাইটিং এফিসিয়েন্সির এখানে আমি আমার ইচ্ছা মতো আসলে 100 থেকে 120 যে কোনো একটা তুমি নিতে পারো। রাউন্ড ফিগার গুলাই নিবা। মানে মাঝখানে কোনো ভ্যালু নেওয়ার দরকার নেই। 100 নিলে 100, 110 নিলে 110, আর 120 নিলে 120। তো আমরা এখানে হচ্ছে এই ম্যাথটাতে যেভাবে করা হয়েছে সেটা হচ্ছে 100 লুমেন পার ওয়াট হচ্ছে নেওয়া হয়েছে এফিসিয়েন্সি, এবং একই সাথে ওয়েটেজ হচ্ছে 150। মানে এখানে যেহেতু একটা লিমিট দেওয়া আছে, সো ওইখানে আমরা যেকোনো ভ্যালুই আসলে চাইলে পিক করতে পারবো, এবং এখানে মিডিয়ানের কোনো বিষয় নাই যে মিডিয়ান ভ্যালু আমি নিব, এরকম কিছু নাই এখানে। তো সেখান থেকে আমি লুমেন আউটপুট বের করতেছি। লুমেন আউটপুট হচ্ছে আমি সোর্স এফিসিয়েন্সিকে ওয়েটেজ দিয়ে হচ্ছে গুণ দিব ওয়াটেজ দিয়ে, সেটা দিয়ে থেকে হচ্ছে আমি আমার লুমেন ইউনিটে হচ্ছে আমি পেয়ে যাবো অ্যামাউন্টটা। তারপরে হচ্ছে আমি ফিগার 1 পিক করব। ঠিক আছে? ফিগার 1 থেকে হচ্ছে আমি ইফেক্টিভ ইউটিলাইজেশন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বের করব। তো সেখানে উইডথ আর হাইটের যে রেশিওটা, সেটা আমার হচ্ছে এখানে বলা আছে, উইডথ যেটা, সেটা হচ্ছে তোমার এখানে 50 ফিট বলা। ঠিক আছে? পেভমেন্ট উইডথ বা ক্যারেজওয়ে উইডথ হচ্ছে আমার 50 ফিট বলা, আর মাউন্টিং হাইট যেটা, সেটা হচ্ছে 40 ফিট বলা। তো আমি যদি উইডথ ডিভাইড বাই হাইট যে রেশিওটা, সেটা যদি আমি বের করি, আর আমি যদি ফিগার 1 এ যাই, সেক্ষেত্রে খেয়াল করবা আমাদের এখানে 1.25 আসছে, মানে হচ্ছে 1 আর 1.5 এর মাঝামাঝি একটা ভ্যালু। সেখান থেকে যদি আমি জাস্ট ভার্টিক্যালি যাই, সেক্ষেত্রে আমি কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে পেয়ে যাব, এবং এটা 0.3 আর 0.35 এর মাঝামাঝি একটা ভ্যালু হবে। তো এরা 0.35 ই নিয়েছে। 0.35 কে যদি দেন আমি মেইনটেন্যান্স ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি ইফেক্টিভ যে কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন সেটা পেয়ে যাচ্ছি। তো মেইনটেন্যান্স ফ্যাক্টরটা কোথায় থেকে আসলো? মেইনটেন্যান্স ফ্যাক্টরটা কিন্তু আমার এখানে কোশ্চেনে দেয়া আছে, যে আমার মাউন্টিং হাইট এত এবং মেইনটেন্যান্স ফ্যাক্টর হচ্ছে 0.8। তো আমরা এখান থেকে হচ্ছে ইফেক্টিভ সিও পেয়ে গেলাম। এবার ফাইনালি আমি স্পেসিং বের করব। আমি আমার যে মেইন যে ইকুয়েশনটা, সেখানে চলে যাব। সেখানে আমার কিছু ল্যাকচুয়াল অ্যাভারেজ ইলুমিনেশন ইকুয়ালস টু লুমেন আউটপুট ইনটু সিইউ ডিভাইডেড বাই স্পেসিং ইনটু উইডথ অফ পেভমেন্ট। জাস্ট স্পেসিংটাকে লেফট সাইডে মুভ করে নিয়ে যাব, এবং এআইটা জাস্ট ডাউন মানে ইকুয়েশনের ডাউনওয়ার্ডে হচ্ছে নিয়ে আসবো। তারপরে হচ্ছে এই ক্যালকুলেশনটা করার পর আমরা স্পেসিং 105 ফিট পেয়ে যাচ্ছি। তো স্পেসিং 105 ফিট পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার একটা অ্যান্সার হয়ে গেল। একই সাথে হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট ফিক্স করতে হবে। অ্যারেঞ্জমেন্ট আসলে পেভমেন্ট উইডথের উপর ডিপেন্ড করে। তো আমার উইডথ যেহেতু 50 ফিট দেওয়া, তার মানে হচ্ছে সেটা এই মানে এই ক্লাসিফিকেশনের আন্ডারে পড়ছে 30 ফিট টু 60 ফিট, যেখানে বলা আছে যে বোথ সাইডস স্টেগার্ড হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা আমরা প্রথমেও চাইলে বের করে ফেলতে পারি। তারপর এখানে যদি যেহেতু ফাইনালি সব মানে অ্যান্সার গুলো একসাথে লিখছে, তো সেজন্য ফাইনালি হচ্ছে ওরা এই কথাটা লিখছে। আর মাউন্টিং হাইট তো আমার দেয়াই আছে 40 ফিট। আর এখানে তো বলেই ফেললাম যে স্টেগার্ড অ্যারেঞ্জমেন্টে হচ্ছে কন্ডিশনে হচ্ছে আমি অ্যারেঞ্জমেন্ট করব। স্পেসিং বের করছে। আর ওভারহ্যাং যেটা, সেটার জন্য আসলে আমাদের এরকম কোনো গ্রাফ বা কোনো কিছু এরকম আসলে দেয়া নাই। ঠিক আছে? তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে ওভারহ্যাংটা না আমাদের বের করলেও হচ্ছে। আর যদি তোমরা এটা লিখতে চাও, তাহলে এটা নিয়ে আবার একটু দেখতে হবে। ঠিক আছে? যে ওভারহ্যাংটা কিভাবে আসলে মানে কিসের সাথে তোমার এটার ডিপেন্ডেন্সি আছে, বা কোনটার সাথে রিলেশন করে আসলে আমরা এখানে এটা ডিসাইড করতে পারি। এটা করতে পারো, অথবা হচ্ছে এটা না দিলেও হবে। আর যদি সেম এই ম্যাথে আসে, সেক্ষেত্রে ওভারহ্যাং টাইম ফিট ধরে লিখে দিবা আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে তো মোটামুটি দেখানো হয়েছে তোমাদেরকে সবকিছুই। আচ্ছা, তো এখন যেটা করবা সেটা হচ্ছে তোমাদের এই ক্লাসের জন্য এই টপিকস এর উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে এই যে ডিফারেন্ট টাইপস অফ অ্যারেঞ্জমেন্ট আমরা দেখলাম স্ট্রিট লাইটিং এর, সেটা তো অফকোর্স আমার কন্ডিশন ওয়াইজ, আমার যেই ধরনের রিকোয়ারমেন্ট সেই ওয়াইজ হচ্ছে আমি অ্যারেঞ্জমেন্ট করব। এখন আমার যেখানে সেন্ট্রাল দরকার নাই, সেখানে তো আমি সেন্ট্রাল অবশ্যই দিব না। বাট ইন জেনারেল আমি তোমাদের কাছে এটা আমার অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে যে
briefly describe the advantages and disadvantages of different street lighting arrangement। ঠিক আছে, মানে হচ্ছে এই যে সিঙ্গেল সাইড, বোথ সাইড, সেন্ট্রাল, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট গুলার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তোমরা ব্রিফলি ডিসক্রাইব করবা উইদিন 2 পেজ। ঠিক আছে, উইদিন 2 পেজ হচ্ছে এটা আমাকে লিখে সাবমিট করবা নেক্সট ক্লাসের আগে, আই মিন সলভ ক্লাসের আগে সাবমিট করবা। যেহেতু রবিবারে আমরা ক্লাস নিচ্ছি, রবিবারে সন্ধ্যা 6টার সময় যেহেতু নিব, 6টা বা 6:30টার মধ্যে, তার আগে হচ্ছে আমাকে এটা সাবমিট করে দেবা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসের উপরে? ইজি টপিকস ছিল আজকে অনেক। বাট বুঝে বুঝে করতে হবে, একটা এটার সাথে কনফ্লিক্ট করা যাবে না। এই প্রসেস স্টেপ গুলোর মধ্যেও দেখা যাবে অনেকে ভুল করে বসে আছো, এই ধরনের এত সিলি সিলি মিস্টেক কিন্তু করা যাবে না, একটু ভালো করে দেখতে হবে আর কি। ওকে, তো আজকের ক্লাস তাহলে শেষ করে দেই। হ্যাঁ বলো। ম্যাম ওই যে অঙ্কের ভিতরে টেবিলের ভিতরে দেখছিলাম যে ওয়েটেজ যেটা সেটা মেবি 160 এর উপরে নিতে বলছে, মানে আপ টু 160। না না, আপ টু বলতে আপ টু 160 মানে হচ্ছে 160 পর্যন্ত নিবা। আপ টু 160 মানে 160 পর্যন্ত, আপ মানে অ্যাবভ দা Okay, ma'am. অ্যাবভ 160 এটা না, আপ টু মানে হচ্ছে মানে লিমিটটা 160 পর্যন্ত আর কি। ওকে ম্যাম। আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, ম্যাম অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আবার বলবেন? হ্যাঁ, অ্যাসাইনমেন্টের কোশ্চেন হচ্ছে ব্রিফলি ডিসক্রাইব দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিফারেন্ট স্ট্রিট লাইটিং অ্যারেঞ্জমেন্ট। ওকে মানে বাংলা ভাষা বলতে গেলে স্ট্রিট লাইটের যত ধরনের অ্যারেঞ্জমেন্ট আমি দেখাইছি সেগুলোর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা ব্রিফলি ডিসক্রাইব করবা, নট ইন ডিটেল। ঠিক আছে, ব্রিফলি, খুব সংক্ষিপ্ত ভাবে উইদিন 2 পেজের মধ্যে লিখবা। 2 পেজও লাগবে না, এগুলো আসলে শর্ট করেই লিখে ফেলতে পারবা। ওকে, এনিথিং এলস? ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করব অন দ্য টপিকস অফ টার্ম টেস্ট। ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।